ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব সবকিছুর চালিকায় রাজনীতি। তাই রাজনীতির 10 দিক নিয়ে রাজকাহন নিবেদন করছে জি-পেট ইস্পাত। সাথে আছি আমি তাসনুভা তন্নি। অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন, এই প্রতিপাদ্যে যখন 2 দিন আগে সারা দেশে পালিত হচ্ছিল আন্তর্জাতিক নারী দিবস, ঠিক তখন মাগুরার 8 বছরের শিশুকন্যা ধর্ষণের শিকার হয়ে জীবন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে হাসপাতালের বিছানায়। এই ঘটনায় ক্ষোভে ফুঁসছে দেশ। এরপরও থেমে নেই ধর্ষণ। আজও রাজধানীর রামপুরায় জন্মদাতা এক বাবার হাতে 13 বছরের কিশোরীর ধর্ষণের অভিযোগ সহ একাধিক ধর্ষণের খবর গণমাধ্যমে এসেছে। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী চলতি বছরের প্রথম 2 মাসে 294 জন নারী ও শিশু নির্যাতনের শিকার হয়েছেন। আর গত 28 ফেব্রুয়ারি প্রকাশিত নারীর প্রতি সহিংসতা জরিপ 2024-এর তথ্য বলছে, দেশে নারীর প্রতি যৌন সহিংসতার হার বেড়ে 28.5% দাঁড়িয়েছে। এর জন্য রাজনৈতিক পরিবেশের পাশাপাশি বিচারের দীর্ঘসূত্রিতাকে দায়ী বলে মনে করছেন নারী অধিকার কর্মীদের অনেকেই। এমন প্রেক্ষাপটে সরকার দ্রুত বিচার নিশ্চিত করতে বর্তমান আইনে 180 দিনের জায়গায় 90 দিনের মধ্যে বিচার শেষ করতে আইনের সংশোধনী আনতে যাচ্ছে। শুধু আইন সংশোধন করেই কি নারী প্রতি সহিংসতা রোধ করা সম্ভব হবে? এছাড়া যেখানে 180 দিনের জায়গায় 5 বছরের বেশি সময় ধরে 32,000-এর বেশি মামলা ঝুলে আছে, সেখানে 90 দিনে ধর্ষণের দ্রুত বিচার কতটা নিশ্চিত করা যাবে? এসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক নুরুল হুদা, আছেন মানবাধিকার কর্মী খুশি কবির এবং আছেন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের প্রেসিডেন্ট অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ। স্বাগত জানাচ্ছি আজকে রাজকাহনে। খুশি কবির, আপনাকে দিয়ে আমি আজকে একটু শুরু করতে চাই। একজন নারী হিসেবে আজকে যখন আমি শুরুতে এই লিঙ্কটি পড়ছিলাম, আমার নিজেরও আসলে পড়তে খুব খারাপ লাগছিল। যে জায়গাটি থেকে আমরা সবচাইতে বেশি নিরাপত্তা বোধ করবার কথা, ঠিক সেখান থেকেই আমাদের সেই অনিরাপত্তার শুরু, সেই নির্যাতনের শুরু। জন্মদাতা বাবা থেকে শুরু করে নিজের আপন আত্মীয় স্বজন, কোথাও আসলে মেয়েরা এখন আর নিরাপত্তা ভোগ করতে পারছেন না, নিরাপত্তা অনুভব করতে পারছেন না। পরপর অনেকগুলো ঘটনা ঘটেছে, আমরা দেখেছি। তার মানে আসলে কি, এই যে ঘটনাগুলো আমরা বারবার ঘটতে দেখছি, একই ধরনের ঘটনা দিনের পর দিন ঘটছে, সমস্যা তো তার মানে অনেক গভীরে। সমাধানটা কিভাবে হবে? সমস্যাটা আপনি যেটা বলে, ধন্যবাদ আপনাদেরকে বিষয়টা তুলে ধরার জন্য। সমস্যা যেভাবে আপনি বলেছেন খুব গভীরে, সমাধানও কিন্তু খুব মানে দ্রুত এটা সমাধান হবে না। এই সমাধানটা কয়েকটা দ্রুত পদক্ষেপ নিতে হবে, কিন্তু এটা ওই গভীরে গিয়ে এটা উৎখাত করতে হবে। মূল সমস্যা যেটা হচ্ছে কি, আমাদের চিন্তার অবস্থাটা, আমাদের পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা আমরা সবাই বলি, কিন্তু এটা বুঝি না যে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা বলতে আমরা কি বুঝাচ্ছি। এই যে পুরুষ মনে করছে যে তার সে শ্রেষ্ঠ এবং সে যা কিছু করতে পারে, আইন হোক যাই হোক, এটা তার জন্য না, আর তার অধীনস্থ বা তার চেয়ে যারা একটুখানি দুর্বল, সে সকল নারী তারই এক সম্পত্তি। এবং এইভাবে যখন তারা মানুষকে মানুষ হিসেবে দেখে না, কন্যাকে কন্যা হিসাবে দেখে না, ছেলের বউকে ছেলের বউ হিসাবে দেখে না, ছেলের বউর ছোট বোনকেও সেভাবে দেখে না, খালাতো ভাই বোন, চাচাতো ভাই বোন যাই হোক, কাউকে দেখে না, রাস্তাঘাটে তো দেখেই না। তো এই মানসিকতা, সেটা আমি জানি না, মনে হয় পুরুষরা, আমি এটা বলবো, নিজেদেরকে যারা এই ধরনের কাজ করে, আমি সকল পুরুষের কথা বলছি না, কেন সকল পুরুষ এরকম না, নাহলে সমাজে যতটুকু এগিয়েছি বা আমরা যতটুকু এগিয়েছি এটা এগোতাম না। আমরা একসাথেই তো বসবাস করি, প্রত্যেক পরিবারই পুরুষ আছে এবং প্রত্যেক নারী যে পরিবারে বড় হয়েছে সেখানে সবারই একসাথেই বেড়ে ওঠা। কিন্তু যেটা হচ্ছে যে যারা এই ধরনের চিন্তা করে আর এই চিন্তার প্রশ্রয় দেয়, এটাকে বারবার উস্কিয়ে দেওয়া হয় বিভিন্ন মাধ্যমে। এটা বই থেকে নেওয়া, ফিল্ম থেকে করা, কোনো ইউটিউব, এই ধরনের পর্নোগ্রাফিক যে বিষয়গুলো থাকে সেটা থেকে নেওয়া, তারপরে ধর্মকে ব্যবহার করা, অপব্যবহার করা বলবো। এই সব জিনিসগুলো যখন নিয়ে আসে নারীকে একটা পণ্য হিসাবে, সে যেই হোক না কেন, তখন কিন্তু এটা এত তাড়াতাড়ি এটা সমাধান হবে না। আমাদের খুব খুব প্রয়োজন যে
সকলে মিলে আমার আজকে ভালো লাগছে যে দুইজন খুব বিজ্ঞ ব্যক্তি আছেন। একজন আমি খুব শ্রদ্ধা করি ওনাকে, উনিও আছেন এখানে, প্রাক্তন আইজি, আমাদের একজন আইনজীবী যে অনেকগুলো মামলা রিট পিটিশনস করেছে এইসব ব্যাপারে, মানবাধিকারের ব্যাপারে। তো আমরা সবাই মিলেই এই পরিবর্তনটা চাচ্ছি, চিন্তার ক্ষেত্রের পরিবর্তনটা চাচ্ছি। এবং এখানে তারা অপরাধ যে অপরাধ সেটা যেন তারা মনে না করে যে আমার বাড়ির মেয়ে বা আমি রাস্তাঘাটে যা করব সেটা আমার কোনো এটার সাথে আমাকে কারোর কাছে জবাবদিহিতা করতে হবে না, আইন আমার জন্য প্রযোজ্য না, আইন আমি তোয়াক্কা করি না, জনগণ আমার পাশে থাকবে, সেগুলোতেই তো মব ভায়োলেন্সের প্রশ্রয় দেওয়া হয়। এবং এগুলো নিয়ে তা মনে হয় যে খুবই বেশি চিন্তা করতে হবে, একদম গভীরে। শুধু আইন পরিবর্তন করলে হবে না, আইনটাকে কিভাবে প্রয়োগ করা হচ্ছে সঠিকভাবে সেটার সুব্যবস্থা, মানে এখানে একটা যেন আমরা ওয়াচ করতে পারি, আমরা এটা পর্যবেক্ষণ করতে পারি যে কেসগুলো সঠিকভাবে চলছে কিনা। আইন করা নয়, আইনের সঠিক প্রয়োগ হচ্ছে কিনা, এবং এটা প্রয়োগ করার জন্য পর্যবেক্ষণ করা। কিন্তু তার চেয়ে বেশি আমাদের শিক্ষা ব্যবস্থায় একদম ছোট থেকে এই চিন্তার পরিবর্তনটা সৃষ্টি করতে হবে। আমি আপনার এই সূত্রটি ধরে আমি একটু নুরুল হুদা আপনার কাছে আসতে চাই। আইনের কথা বলছিলেন তো খুশি কবির, আমি একটু একটা উদাহরণ দিতে চাই। 2016 সালে দিনাজপুরে 5 বছরের একজন শিশুকে ধর্ষণ করা হয়েছিল এবং অপরাধে প্রমাণিত হওয়ায় সাইফুল ইসলাম নামের একজনের যাবজ্জীবন কারাদণ্ড হয়। গত 19 ফেব্রুয়ারি আদালত থেকে জামিন নিয়ে তিনি মুক্ত হয়েছেন। এই ঘটনাটা পড়ার পরে আর সাথে একটু বলতে চেষ্টা করতে চাই আমি, আসলে বিভিন্ন দেশে ধর্ষণের যে ধরনের আসলে শাস্তির বিধান রয়েছে, আমি একটা দুটা বলতে চাই। ইরানে মৃত্যুদণ্ড দেওয়া হয়, যুক্তরাষ্ট্রে সাধারণত 30 বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়া হয়, আফগানিস্তানে জনসম্মুখে গুলি করে হত্যা করা হয়, চীনে আজীবনের জন্য নপুংসক করে দেওয়া হয়, দীর্ঘ বিচার প্রক্রিয়া ছাড়াই মৃত্যুদণ্ড দেওয়া হয়। এরকম অনেকগুলো ঘটনা আছে আমার চোখের সামনে। কিন্তু বাংলাদেশে আসলে গত 2 মাসে 294 জন শিকার হয়েছেন, তারা হয়তো সেটি রিপোর্ট করেছেন। এমনও তো হতে পারে আরও এমন নাম না জানা অনেকে আছেন যারা হয়তো আইনের কাছেই যাননি, সেই আশ্রয় তারা পাবেন কি না সেটি তারা নিশ্চিত নন। সেই জায়গাটি নিয়ে আমাদের কি বলার আছে? প্রথমত স্বীকার করতে হবে যে হ্যাঁ, শৈথিল্য আছে আর কি আইন প্রয়োগে। এই রেপের যে কেসগুলো সেগুলো খুব দ্রুততম সময়ে তার তদন্ত নিশ্চিত করা, এটা প্রশাসনিক পর্যায়ে তো জরুরি, তার চেয়েও জরুরি বেশি রাজনৈতিক সদিচ্ছাটা থাকা। কেন রেপ অত্যন্ত গুরুতর একটা অপরাধ আর কি। এটা একটা মানুষের জীবন বদলে দেয়, সংসার বদলে দেয়, তার দুনিয়াটাই বদলে যায়। তো সেইটা আমরা ওই রকমের রাজনৈতিক সদিচ্ছা হয়তো দেখিনি, কেননা রাজনৈতিক সদিচ্ছার প্রতিফলনই কিন্তু হয় প্রশাসনিক কাজকর্মের মধ্যে। আপনি যে কোনো জিনিসেই আপনার পলিসিটা কি, আপনার যে নীতি হবে, নীতির থেকেই আপনার কৌশল আসবে, পলিসির থেকেই স্ট্র্যাটেজি আসে, ট্যাকটিক্স আসে। তো এইভাবে সিরিয়াসলি এগুলো দেখা হয়নি। বিগত 15 বছরের যে সমস্ত আলোচিত কেসগুলো, যেগুলো এই কুমিল্লার ছিল তনু এর একটা ঘটনা, আরও বেশ কিছু ঘটনা আছে, সেগুলোতে দৃঢ়তা দেখানো হয়নি এবং সেখানে সরকারি যোগসাজশের একটা সন্দেহ থেকে যায়। আর এই কেসগুলো দ্রুত তদন্ত করা খুব কঠিন কাজ না। এটা যেটা এখন বর্তমানে বলা হচ্ছে যে 15 দিনের মধ্যে করে দেওয়া, 15 দিনের মধ্যে করা সম্ভব, ঠিক মতো তদন্ত করে এটাকে চার্জশিট দিয়ে আনা যায় আর কি। তো সেখানে এই দৃঢ়তার অভাব আছে। এবং যারা ওই যে কেসটার উদাহরণ আপনি দিলেন দিনাজপুরে, সেইটা কেন এখন বেল পেল সে, এটা ফলো আপ করার দরকার এবং সেটা রাষ্ট্রের কাজ। ক্রিমিনাল কেস যখন হয় তখন পুলিশবাদী কেস বলা হয় রাষ্ট্রপক্ষ মানে রাষ্ট্রই ভিকটিমের পক্ষ নিয়েছে। অতএব রাষ্ট্রের যে মেকানিজম আছে, তার যে ল অফিসাররা যারা আছে, পাবলিক প্রসিকিউটর্স যারা আছে, তাদের থ্রু দিয়ে এই জিনিসগুলো দেখা দরকার এবং সেটাকে তার ফলো আপটার দরকার। তো এখন যে ভালো জিনিস যেটা হচ্ছে এখন, এই যে প্রতিবাদ হচ্ছে, এই জায়গা প্রতিবাদটা ঠিক আছে, কিন্তু মনে রাখতে হবে রেপ কোনো প্রিভেন্টেবল অফেন্সটা ব্রডলি, কারণ এটা তো জানা থাকে না কোথায় রেপ হবে, ফলে আপনি প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে পারবেন না। কিন্তু যখন হয় তার প্রতিকারমূলক ব্যবস্থাটা নিতে হবে। এবং আমি আরেকটা ডাইমেনশন বলবো, যেটা সামাজিক ডাইমেনশন, এই যে মাগুরার এই মেয়েটি,
এখানে সবার উদ্বেগ আছে বুঝলাম, কিন্তু খেয়াল করি আমরা যদি এই ফ্যামিলিটার কথা চিন্তা করি, এখানে কিন্তু এই মেয়েটা যে মারা গেল তার যে আক্রান্ত হলো, মারা তো যায়নি, আই হোপ শি সারভাইভস, ঠিক থাকে, তার বোনের সংসারটা কিন্তু নষ্ট হয়ে গেল। এখন কেন কেস হয়েছে তার বিরুদ্ধে, তার শ্বশুর, তার স্বামী, তার শাশুড়ি হয়েছে, তো ফলে এখন এর পিছনে সমাজকে দাঁড়ানো দরকার। শুধু এই উদ্বেগটার মধ্যে যেন আমরা লিমিটেড না থাকি। এই সংসার নষ্ট হয়ে যাবার ভয়ও তো আসলে অনেকে এই ধরনের অভিযোগগুলো সামনে তুলে নিয়ে আসতে ভয় পায়। সেটাও ঠিক, বহু কেস এগুলো পড়ে, তার কারণ লোকের সাধারণভাবে মনে করে যার অর্থনৈতিক সচ্ছলতা নাই, সে তো মনে করে আমার যা যাওয়ার গেছে, এখন ভবিষ্যতে আমি যদি কিছু টাকা পয়সা পেয়ে আমি কম্প্রোমাইজ করতে পারি, তো এইটাই তো প্র্যাকটিক্যাল হবে আর কি। অন্যদের পক্ষে যারা সচ্ছল, যারা সমাজের উচ্চ স্তরে, তাদের পক্ষে হয়তো এটা বুঝবার সম্ভব না, কিন্তু নিচের ওই লেভেলে এই জন্য অনেক রেপ কেস পরে কম্প্রোমাইজ হয়ে যায়। বাংলাদেশের আইনও কি খানিকটা শিথিল অবস্থায় আছে? না, আইন শিথিল নাই, আইনের প্রয়োগে শিথিলতা আছে। আইন শিথিল না, এটা যথেষ্ট, এটা যে আইন আছে যেখানে সর্বোচ্চ শাস্তির বন্দোবস্ত আছে, তো দ্রুত সময় করা এখানে অনেকের, এখানে তদন্তকারী যিনি, তার বন্দোবস্ত তাকে তাড়াতাড়ি করতে হবে। সে করছে কিনা সেটা তত্ত্বাবধান করা আছে, ব্যাপার আছে। যখন তার কাছ থেকে যে বিচারে যায়, বিচারেও যেন এটা ঠিক মতো, কারণ এগুলো রেপ কেসের কিন্তু যখন বিচার হয়, এটা আবার ওই একটা কথাই আছে যে ডাবল রেপ হচ্ছে, সেকেন্ড টাইম তাদের হয়, সেইটা যাতে না হয়, ট্রায়াল ইন ক্যামেরা হয়, সেটার বন্দোবস্ত করতে হবে। এবং জুডিশিয়ারির থেকে এইটা বন্দোবস্ত, কনসার্টেড এফার্ট দরকার। এবং আজ একবারের না, একটা সাজা বড় যদি হয়ে যায় তো সেইটা একটা ডেটারেন্ট হবে আর কি। আমাদের এইখানে আনফর্চুনেটলি ওইরকম ডেটারেন্ট সাজা হয়নি, সেখানে দোষটা সবারই আছে আর কি। তো যে তদন্তকারী অবস্থা ঠিকমতো তদন্ত করেনি তাকে শাস্তির আওতায় আনা উচিত, যদি দরকার হলে তার বিরুদ্ধেও ফৌজদারি মামলা হতে পারে। পুরো চেইনটা আসলে একটা সিস্টেমের মতো, এবং সেই সিস্টেমটাকে পুরোটাকে আসলে ঢেলে সাজানোর হয়তো সময় এসেছে। অ্যাডভোকেট মনজিল মোর্শেদ, যে কোনো রাজনৈতিক, সামাজিক কিংবা প্রাকৃতিক হেনস্থার বা অস্থিরতার সময় আমরা দেখি নারী ও শিশুদের প্রতি এক ধরনের সন্ত্রাস বেড়ে যায়, কিন্তু ধর্ষণের মামলার ক্ষেত্রে যদি আমরা দেখি ডিএনএ প্রতিবেদন আবশ্যক থাকে এবং সেই প্রতিবেদনটি দিতেও আসলে দেরি হয়, বিচারে দীর্ঘসূত্রিতা হয়, বড় অপরাধেও আসামিদের জামিন হয়ে যাচ্ছে। এসবও আসলে বড় কারণ কিনা যে বারবার এই ধরনের অপরাধ বাড়ছে? ধন্যবাদ আপনাকে এবং বিশিষ্ট দুইজন আলোচক আছেন, ওনাদের শুভেচ্ছা। যারা দেখছেন সবাইকে আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা। দেখুন, প্রথমে আমি একটা কথা বলি, সেটা হলো আপনি যে কথাটা, ল্যাঙ্গুয়েজটা বললেন, এই ল্যাঙ্গুয়েজটা এভাবে বলেছেন আপনি যে আমরা এখন সমাজে বাবা, ভাই, বোন, কারো কাছে নারীরা নিরাপত্তা নেই। এই কথাটা, ল্যাঙ্গুয়েজটা কিন্তু প্রপার হয়নি। কারণ আমি বাবা, নুরুল সাহেব বাবা, 1 কোটি বাবা আছে, তার মধ্যে 5টা ঘটনা হয়তো হয়েছে। তো সেক্ষেত্রে এইভাবে ল্যাঙ্গুয়েজটা বললে হয় কি, সেক্ষেত্রে মূল ঘটনাটাকে অন্য একটা বিতর্কের মধ্যে নিয়ে যাওয়া হয়। বলেছেন আপনি ল্যাঙ্গুয়েজটা বাবা বলে যদি আপনি বলেন কোথাও নিরাপত্তা নাই, তাহলে তো আমি সেটাই ধরে নেব যে আমার কাছে আমার মেয়ে নিরাপত্তা নাই, কিন্তু ঘটনাটা তো তা না। আপনি দেখেন আচিয়ার ঘটনায় যে ঘটনাটা ঘটেছে, বা এই যে বাবার কথা বলেন, এটা একটা বিকৃত মস্তিষ্ক, এটা তো সুস্থ লোক না যে নাকি তার মেয়ে সন্তানকে রেপ করতে পারে, সে তো সুস্থ না, সেটা আপনাকে বিবেচনা করতে হবে। আর সমাজে এই ধরনের ঘটনাগুলো, আমাদের এশিয়ার কথা বলেন, কিছুদিন আগে জানেন যে পশ্চিমবঙ্গে মমতার ক্ষমতা যায় অবস্থা, ওই যে এক ডাক্তারকে করলো, যে রেপ করলো, তো এই শ্রীলঙ্কায় হয়, তারপরে পাকিস্তানে হয়, এই এশিয়া, বাংলাদেশে আপনি জানেন যে গত 2 বছরের মধ্যে কিন্তু এইরকম একটা তোলপাড় ঘটনার প্রেক্ষিতেই আপনার ধর্ষণ কেসে ফাঁসিটা করে আইন করতে হয়েছিল সরকারকে, সরকার বাধ্য হয়েছিল এই দাবির প্রেক্ষিতে। মানে যখন একটা সোসাইটিতে খুব ভোকাল থাকে সবাই, তখন কিন্তু যে কোনো ধরনের ঘটনা কিন্তু আপনার নিয়ন্ত্রণ করা এবং যথাযথ শাস্তি দেওয়া সম্ভব হয়। এবং বাংলাদেশের প্রেক্ষাপটটা কিন্তু একই ধরনের। এই যে আপনার খুশি কবিররা আছেন এখানে, নারী নেত্রীরা আছেন, ওরা কিন্তু আজকে থেকে কাজ করছেন না। আজকে যে পরিস্থিতি হয়েছে, আমরা তো এমন বলবো না যে বাংলাদেশে নারীরা একদম আফগানিস্তানের মতো অবস্থা আছে, সেটা কিন্তু আমরা বলবো না। কারণ আমাদের তো অনেক উন্নতি হয়েছে, অনেক পরিস্থিতি পরিবর্তন হয়েছে। নারীটা আগের চেয়ে আগে অনেকে প্রকাশই করতো না, কেউ তাকে প্রিজিং করলে, এখন কিন্তু তাকে সরাসরি ভাইস চ্যান্সেলরের কাছে লিখিত দরখাস্ত দিয়ে দেয়। তো এই সমস্ত পরিবর্তনগুলো এসছে। তো পরিবর্তনগুলো আসছে কী কারণে? ওই যে মুভমেন্ট, ভয়েস রেইজ, এগুলো আমাদের অব্যাহত রাখতে হবে। আমরা যদি বন্ধ করতে চাই, তারপরেও এই যে বিকৃত মস্তিষ্কের লোক, ধরেন 8 বছর শিশু,
তার সঙ্গে আপনি যদি বায়োলজিক্যালি হিসাব করেন এটা তো কোনোভাবে সূত্রে হয় না। তো এটা যদি আপনাকে মনে করতে হবে যেটা বিকৃত মস্তিষ্কের লোক করেছে, তার শাস্তি হবে, যথাযথ শাস্তি হবে, এগুলো সবগুলো ঠিক আছে। কিন্তু আমরা দেখব যে সমাজে অপরাধ প্রবণতা নিয়ন্ত্রণ করার জন্য প্রধান মাধ্যমটা কি? এটা কিন্তু প্রধান মাধ্যম কিন্তু আপনাকে তারা ধরলেন, আপনাকে গুলি করে দিলেন, এটা মাধ্যম না। আইন প্রক্রিয়ায় মাধ্যমটা সৃষ্টি করতে হবে। অর্থাৎ আপনি একটা অপরাধ করলেন, আপনার অপরাধের শাস্তিটা হলে পরে অন্য যারা অপরাধ ভবিষ্যতে করবে তারা মনে করবে আমি অপরাধটা করলে আমি কিন্তু পার পাবো না। এইটা হলো লেসন। আইনের প্রক্রিয়াটা হলো এইটা, এবং আইন কানুনগুলো কিন্তু এইভাবেই করা হয়েছে। এখন আমাদের দেশের সিস্টেমটা কি? ধরেন আপনি মনে করতে পারবেন, শুধু নারী ধর্ষণ কথা বাদই দেন, আপনি কি মনে করতে পারবেন যে কোনো চাঞ্চল্যকর হত্যা, যে কোনো চাঞ্চল্যকর রাবারি, যে কোনো চাঞ্চল্যকর নির্যাতন, কোনো মামলা আপনি 10-15 বছর আগে চূড়ান্ত নিষ্পত্তি হয়েছে এটা আপনি বলতে পারবেন? ওই সময় তো আপনি বলতেও পারবেন না, আপনার মেমোরিতেও থাকবে না। তাহলে লেসনটা আসবে কোত্থেকে? তো সরকারের তো সেই জায়গাটা চিন্তা করতে হবে। আপনি শুধু আইন করে গেলে তো হবে না। আইন তো আছে, ফাঁসির আইন। ধরেন অ্যাসিড মারার কেস, অ্যাসিড মারার কেসটা কিন্তু যখন ফাঁসির আইন হলো এবং অ্যাসিডের নিয়ন্ত্রণ আসলো, এখন কিন্তু এটা কমেছে। কারণ হলো যে সিস্টেমেটিক ওইটা হয়েছে। কিন্তু এখন নারী ধর্ষণের ব্যাপারেও কিন্তু এই বিষয়টা এসছে, এখন ফাঁসির আইনও হয়েছে। তা আইন তো সর্বোচ্চই করেছেন। বিচারটা আপনি 10 দিনে করলেন, 20 দিনে করলেন, ওটা বিষয় না। বিষয়টা হলো যে চূড়ান্তভাবে মানুষের মেমোরিতে থাকা অবস্থায় তারা দেখবে এই যে আসিয়াকে ধর্ষণ করেছিল তার সাজা হয়েছে, সমস্ত ন্যাশন জানবে, এবং এই জানার মাধ্যমেই অন্য অপরাধী যারা আছে তারা পরবর্তীকালে এই অপরাধ করার থেকে নিরুৎসাহিত হবে, কারণ তারা জানে যে ছাড় পাবে না। কিন্তু আমাদের কালচারটা কি? আমরা বিভিন্ন সময় রাজনৈতিক ক্ষমতাসীন যারা ছিল তারা, তাদের মধ্যে দেখেছি তাদের আত্মীয় স্বজন, তাদের লোকজন প্রভাবশালী, অর্থশালী হইলে সেক্ষেত্রে আমরা কোনোভাবে মেকানিজম করতে পারি না ওদেরকে আইনের আওতায় আনা। অবশ্য কিছু কিছু ক্ষেত্রে মিডিয়ার খুব বেশি ভূমিকার কারণে কিছু কিছু জায়গায় আমরা ওভারকাম করি। অনেক প্রভাবশালী হইলেও তাকে কিন্তু আমরা নিয়ে আসতে পারি, সেটা মিডিয়ার কারণে। কিন্তু এছাড়া অনেক ক্ষেত্রে কিন্তু আমরা সেটা পারি না। কিন্তু আজকে এই যে বিচারের কথা হচ্ছে, আপনি যে আলোচনাটা করেছেন, যে আইনমন্ত্রী, আইন উপদেষ্টা বলেছেন যে এইটার তদন্ত সময়টা কমে আনবে এবং বিচারের সময়টা, দেখুন বিচারের সময়টা কমে আসলো। ধরেন বিচারের সময়টা কমে আসলো, আমাদের বিচারক কতজন আছে, তার উপরে কত মামলা আছে, তাহলে আপনি কি অন্য সব মামলা বন্ধ করে এইটাই শুধু করবেন ফার্স্ট ট্র্যাকে? আমরা তো আজকে এই যুদ্ধ অপরাধীর কেস, তারপরে রাজনৈতিক নেতাদের কেসের কারণে আপিল বিভাগ পর্যন্ত আমরা কিন্তু সাধারণ মানুষের কেস হয় না। আপনি গত 2 মাসের ইতিহাস দেখবেন, 2 মাসের মধ্যে প্রায় 80% কেস চলে গেছে কয়েকজন বিশিষ্ট ব্যক্তির মামলায়, কয়েকটা বিশেষ ঘটনার প্রেক্ষে। আর 80% কেসের কোনো খবরই নেই, সেগুলো শুনানি হচ্ছে না। সেখানে আপনার প্রায় 1000-1500 মতো লোক ফাঁসির আদেশ পেয়ে তারা সেলে আছে, তাদের কিন্তু মামলা শুনানি হচ্ছে না। তাহলে সেই জায়গাটা আমি বলবো যে আপনার যে আইনগত প্রক্রিয়াটা দ্রুত করার জন্য যে পরিকল্পনা, এই জায়গাটায় সবচেয়ে বড় হাত দিতে হবে সরকারের। আপনি আইন বেশি করলেন, কম করলেন, কয়দিন করলেন, ওটা বিষয় না। আবার ওই জায়গাটাও দেখতে হবে, একজন লোককে যদি আপনি বললেন 15 দিনের মধ্যে তদন্ত করো, এমনি আপনি জানেন যে আমাদের তদন্তে অনেক দুর্বলতা। আমাদের প্রাক্তন আইজিপি সাহেব আছেন, উনি জানেন, ওনার কাছে ডাটা আছে। কোর্ট থেকে অনেকবার বলা হয়েছে, স্পেসিফিক মামলা ধরে ধরে কোর্ট বলেছেন এই মামলায় তদন্তকারীর ব্যর্থতার কারণে তাকে সাজা দেওয়া গেল না। কারণ আমাদের ক্রিমিনাল জুরিসপ্রুডেন্স বিশ্বব্যাপী যেটা আছে, সেটা হলো একজন নিরপরাধ জেনে কোনোভাবেই সাজাপ্রাপ্ত না হয়, অপরাধী যদি পারও পেয়ে যায়, এটা হলো ক্রিমিনাল জুরিসপ্রুডেন্সের পলিসি। তো সেই জায়গায় যদি আপনি একজন অপরাধীকে শাস্তি দিতে যান, তাহলে তদন্তটা সঠিক হতে হবে। তো তদন্ত সঠিক হওয়ার জন্য তো আপনার তদন্ত কর্মকর্তাকে তো সময়ও দিতে হবে। আপনি যদি বলে দেন যে 15 দিনের মধ্যে, তখন সে কি করবে? তখন সে তাড়াহুড়ো করে সব কাগজপত্র রেডি করে 15 ডেজের মধ্যে সে ছেড়ে দিবে, তার কোনো সমস্যা নয়। কিন্তু ওখানে তো ডিফেক্ট থেকে যেতে পারে। জাস্টিস হারিড, জাস্টিস বারিড, এটা একটা কথা আছে, সেটাও আপনাকে বিবেচনা রাখতে হবে। যেই যে করেন, ঘটনা হলো যে আলটিমেটলি রাষ্ট্র ব্যবস্থার, রাষ্ট্র যারা পরিচালনা করেন, তাদের যদি দৃঢ় মনোভাব না থাকে, এই আইন ঠাইন করে কোনো কিছু হবে না। এবং বিচারের মাধ্যমে যদি জনগণের কাছে মেসেজ দিতে পারেন যে না বিচার হয়, আমাদের দেশে এই মেসেজ এখন পর্যন্ত আমার কাছেও নাই, আপনার কাছেও নাই। হ্যাঁ, আপনি আসলে আইনের কথা বলছিলেন, সেটি আসলে আমরা সবাই প্রয়োগ দেখতে চাই, দৃষ্টান্তমূলক হোক সেটিও দেখতে চাই। আবার গ্রাম্য সালিশে টাকা দিয়ে আসলে এই ধরনের ঘটনাকে ধামাচাপা দেওয়া হয়, এই ধরনের অনেক ধারণা আমাদের সামনে আছে। সেটা তো দারিদ্রতার বিষয়, ওই জায়গাটা তো এই যে সালিশটা করবে, আপনি জানেন কিনা আমি জানি না, আমি কিন্তু ব্যক্তিগতভাবে হাইকোর্টে একটা রিট পিটিশন করে এরকম একটা ধর্ষণের কেসে ইয়েতে আপনার মুন্সিগঞ্জে 2013 সালে ধর্ষণের কেসে ওসি সহ মুন্সিগঞ্জে এটা
কম্প্রোমাইজ করে ওই মেয়েটাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল। পরবর্তীকালে পত্রিকা আসার পরে আমি এটা হাইকোর্টে রিট করেছি এবং ওই পুলিশ অফিসারকে হাইকোর্টে ডাকিয়ে আনা হয়েছে, ওই মামলা পুনরায় এফআইআর হয়েছে, চার্জশিট হয়েছে, বিচারের আওতায় গেছে। কিন্তু আপনি বলছিলেন অনেকগুলো গুরুত্বপূর্ণ মামলার জন্য অনেক সময় নারী নির্যাতনের মামলাগুলো পিছিয়ে পড়ছে, সেখান থেকে আসলে পরিত্রাণের উপায় কি? জায়গাটিতে আমরা আসবো, একটি বিরতির সময় হয়েছে। জি প্রিট ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জি প্রিট ইস্পাত নিবেদিত রাজকাহন দেখছেন। খুশি কবির, আমরা আইনের পরিবর্তনের কথা বলছি, আইন উপদেষ্টা সে কথা জানিয়েছেন, কিন্তু 180 দিনের বিচারও আমরা দেখেছি 5 বছরেও শেষ হয় না। আবার গ্রাম্য সালিশে 1 ঘন্টার মধ্যেই টাকা দিয়ে বা যে কোনোভাবে হোক সেই বিচারটিকে থামিয়েও দেওয়ার উদাহরণ দেখেছি আমরা। দায় তো আসলে সবারই থাকে এই ধরনের ঘটনায়, পরিবার, সমাজ, রাষ্ট্র, রাজনৈতিক দল, সরকার, আমরাও সেই কথা বলছিলাম। কিন্তু বিচারগুলো বেশিরভাগ ক্ষেত্রেই দায় সারা হয় কেন? বিচার দায় সারা হয় কারণ হলো যে কারোর মাথা ব্যথা নাই, কেউ এটাকে সঠিকভাবে যে এটা ফলো আপ করবে, এটা হয় না। আমি আপনাকে কয়েকটা উদাহরণ দিই যে আমাদের দেশে যে হত্যা করার পরে, যে আমি এখানে ধর্ষণের কথা বলছি না, হত্যা করার পরে চাঞ্চল্যকর যেখানে সব সংগঠনগুলো একসাথে হয়েছে, ফাঁসিও দেওয়া হয়েছে, তারপরেও তো ঘটনা ঘটছে। ডক্টর ইকবাল 70 দশকে, আপনাদের মনে থাকতেও পারে, নাও থাকতে পারে। তারপরে মুনির 80 দশকের, ইয়াসমিন 90 দশকে, ইয়াসমিন যে পুলিশরা 3 পুলিশের ভ্যানে দিনাজপুরে 90 দশকে। তারপরে তনুর তো কোনো কিছু হয়নি। নুসরাতের আমি যেটা শুনেছি যে এখন নাকি জামিন পেয়েছে। সুবর্ণচরের যে গণধর্ষণ হয়েছিল সেটা 5 বছর লেগেছে তাদের রায় পেতে, সব কিছু ছিল। তো এখানে বেগমগঞ্জের ঘটনা যেটা হয়েছিল সেটাতেও এখন পর্যন্ত শেষ হয়নি। তো আমি ধরে বেঁধে দিলাম যে এত দিনের মধ্যে দিতে হবে, কিন্তু হচ্ছে না। তো যেটা মঞ্জিল মোর্শেদ যেটা বলেছেন যে আমার যদি যথেষ্ট কোর্ট না থাকে, আমাদের দ্রুত বিচার মানে আদালত আছে, দ্রুত বিচার আদালত আছে, নারী ও শিশু নির্যাতনের জন্য বিশেষ আদালত আছে, কিন্তু আবার যথেষ্ট আদালত নাই, যথেষ্ট জাজ নাই, বিচারক নাই, যথেষ্ট ব্যবস্থা নাই। তো আমি এইগুলো না করে আমি 15 দিন করি না 1 মাস করি না 3 মাস করি না 6 মাস করি, এটা শুধু বলার খাতিরে বলা। আমাকে তো ব্যবস্থা তো করতে হবে যেন আমি এটা করতে পারি। আর যেটা আমাদের প্রাক্তন আইজি সাহেব যেটা বললেন, যে নুরুল হুদা সাহেব, যে মানে আমার যদি মানে সঠিকভাবে না করি, একটা তড়িঘড়ি করে করি, তাহলে এটা তো কোর্টেও টিকবে না। এই তদন্তটা আমাকে তো ঠিকভাবে করতে হবে। যে এখন আমাদের প্রশ্ন যেটা আপনি উঠিয়েছেন, যে দিনাজপুরের যে ঘটনাটা ঘটেছে সেটার পরে সেটার যে যাবজ্জীবন যার দেওয়া হয়েছিল তাকে বেল দেওয়া হয়েছে, তো কি কারণে বেল দেওয়া হয়েছিল? কিছু দুর্বলতা ছিল? এটা কি অনেক সময় সবার চাপে একটা জাজ একটা জাজমেন্ট দিল, সেখানে মেরিট নাই? তো মেরিট করতে হবে। তো আমরা বলছি না যে আমরা যেটা জানি যে ঘটনা ঘটেছে সেটার বিরুদ্ধে, সেটার ব্যাপারে ব্যবস্থা তো নিতেই হবে, বিচারও হতে হবে, কিন্তু বিচার যেন সুষ্ঠু হয়, সঠিক হয়, আর তড়িঘড়ি করে যেন না হয়, যে তড়িঘড়ির ফলে পরবর্তীতে যে কোনো সময় এটা উল্টিয়ে দিতে পারে। এবং উল্টিয়ে দিলে এটা একটা মেসেজ, সবচেয়ে বড় সমস্যা হলো এই ব্যক্তি আবার গিয়া কী করবে সেটা একটা কথা। দ্বিতীয় হলো পাবলিকের কাছে, জনগণের কাছে মেসেজ দেওয়া হচ্ছে, বার্তাটা দেওয়া হচ্ছে যে আমরা এটা করতে পারি, কিছুদিন পরে আবার ছাড়া পেয়ে যাব, দৃষ্টান্ত স্থাপন করতে পারছি না। অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ, রাজনৈতিক অনিচ্ছা আছে অনেক সময়, দেখা গেছে বিভিন্ন কেস শেষ করার ক্ষেত্রে সরকারি যোগসাজশের অভিযোগও করছিলেন নুরুল হুদা। এই ধরনের ঘটনার ক্ষেত্রে যখন আসলে এত বড় বড় জায়গা থেকে আসলে নির্দেশনা আসে, তখন বেরিয়ে আসার উপায় কি? যিনি প্রকৃত অপরাধী তাকে সাজা দেওয়ারই বা উপায় কি? না, ওই আপনার প্রথম কথা হলো যে আমরা কোথায় বসবাস করি? রাষ্ট্রে। রাষ্ট্রের অঙ্গগুলো কি কি? রাষ্ট্রের অঙ্গ হলো আইন প্রণয়ন করবে প্রশাসন আর বিচার বিভাগ, এই তো সিস্টেম। এখন রাষ্ট্রকে তো আগে ঠিক হতে হবে। রাষ্ট্রে যারা পরিচালনা করেন তাদের যদি পলিসি এইভাবে থাকে,
যে আমি কোনোভাবে এটা অ্যালাউ করবো না, তাহলে তার মাথার মধ্যে আসবে কীভাবে নিয়ন্ত্রণ করা যায়, সেইভাবে সে আইন প্রণয়ন করবে, সেইভাবে সে জুডিশিয়ারিকে তৈরি করবে। ওই যে বিচারকের কথা বললেন আপা, আপনি জানেন যে অনেক বিচারকরা ডিস্ট্রিক্ট কোর্টে শেয়ার করে বসে, অর্থাৎ সকালে এক বিচারক বসলেন, ওনার মামলা করবেন, আবার দুপুরের পরে আরেক বিচারক ওই রুমে বসেন। কিন্তু সারা দেশে কোনো ইউনারা রুম শেয়ার করে বসে, ডিসিরা শেয়ার করে বসে না। কিন্তু বিচার বিভাগকে তো এইভাবে আপনি করে রাখছেন। তো এইখানে শেয়ার করে বসলে উনি বিচার করে দুপুর 1টা পর্যন্ত, উনি যদি 5টা পর্যন্ত বিচার করতে পারতো তাহলে মামলা আরও বেশি শুনানি হতো। সেটাও তো হচ্ছে না, আপনার নিয়োগও করছেন না। এই বিচার বিভাগকে আপনার দুর্বল করে রাখার কারণে কিন্তু আমরা আজকে বিচার বিভাগের সমালোচনা করছি, সুযোগটা পাচ্ছি আমরা। কারণ বিচার বিভাগের কিন্তু অনেক সমালোচনার জায়গা, যেটা আইজি সাহেব একটু আগে আমাদের এমনি বলতেছিলেন যে এই যে বিচারকরা যে যখন বিচার করেন সেখানে আপনার একটা প্রশ্ন আসলে, আপনাদের একটা অভিযোগ, একটা ধর্ষণের মামলা, উনি কিভাবে জামিন দিবেন না দিবেন, এই দেওয়া না দেওয়াটাও তো আইনের মধ্যে বলা আছে সব কিছু। আপা যেটা বললেন, আপনি যদি তদন্তটা সঠিকভাবে না করেন, ওই বিচারকের কোনো ক্ষমতা নাই তাকে শাস্তি দেওয়ার। এটা তো আপিল বিভাগ পর্যন্ত যাবে, ধরেন সর্বোচ্চ আদালত, এবং ওখানে তো সর্বোচ্চ আদালতে তো তারা ইচ্ছা করে আর অর্ডার দিবে না, আপনাকে ফেভার করবে না। সর্বোচ্চ আদালতে যাওয়ার পরে সেখানে কাগজপত্র দেখে, সাক্ষী, এভিডেন্স, তথ্য প্রমাণ সব দেখে তাকে সাজা নিশ্চিত করবে। তা আপনি থেকে নিজ থেকে যদি প্রস্তুতি না নিয়ে পাঠান তাহলে রেজাল্ট তো সেটাই হবে। এই জন্য আমাদেরকে দেখতে হবে দিন না, আপনাদেরকে দেখতে হবে যে এই যে প্রসিকিউশন আপনি যাদেরকে দিয়েছেন, এই ধরেন ধর্ষণের মামলা যিনি আপনার সরকারের পক্ষে আইনজীবী আছেন, তার যোগ্যতাটা কতটুকু আপনি বিবেচনা করেন। আপনি কি যোগ্য আইনজীবীদেরকে সরকারি আইনজীবী নিয়োগ করা হয়? হয় না তো। আপনি তো আইনজীবীদের নিয়োগের জন্য যে এই যে প্যানেল তৈরি করা, একটা নিয়োগ বিধি করা, সেটা আপনি করেন না এখনো। আর এটা ভালো আইনজীবী পাবেন কোত্থেকে? ওরা কি আপনি জানেন একটা আইনজীবী ওখানে মুভ করলে কত টাকা পায়? ডিস্ট্রিক্ট কোর্টে সম্ভবত 300-400 টাকা তার ফিস পায়। তো এটা দিয়ে কোনো আইনজীবী পাবেন আপনি? এই জন্য কী করে, ওখানে তারা যায় এবং তারা ইনকাম করে আদার ওয়ে থেকে। আপনার ধরেন আসামি পক্ষের সঙ্গে যোগাযোগ হইলো, বিরাট অ্যামাউন্ট দিয়ে দিল, সাক্ষীটাকে সব ফ্রাস্ট্রেট করে দিল, এরকম ঘটনা তো আছে, বিচার বিভাগের মধ্যেই আছে। এটা আমরা ওন করি, এটা আমি বিচার বিভাগের লোক দেখে আমি বলবো এটা নাই তা না। অনেক অপকর্ম, অনেক অনিয়ম, অনেক কিছু আমাদের মধ্যে আছে, কিন্তু সেইটাকে দূর করার জন্য তো ব্যবস্থা নিতে হবে। কে নেবে? সরকার যদি ব্যবস্থা না নেয় কোত্থেকে আসবে সেটা? সরকারের যেমন ব্যবস্থা নেওয়ার প্রয়োজন আছে, তেমনি আপনি আইন শৃঙ্খলা বাহিনীর যে ভূমিকা সেটির কথা বলছিলেন। নুরুল হুদা, ঠিক এই জায়গাটিতে একটু আপনার কাছে আমি আসতে চাই। তদন্ত রিপোর্টের কথা আমরা বলছি, খুবই গুরুত্বপূর্ণ আসলে এই ধরনের কেসে। তদন্ত যারা করছেন, অনেক সময় দেখা যায় যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন তাদের আসলে এই ধরনের কেসগুলোতে, বিশেষ করে নারী নির্যাতন কিংবা ধর্ষণের মতো কেসে খুব একটা অনীহা দেখা যায় বেশ কিছু সময়। সেখান থেকে বেরিয়ে আসার উপায় কি? হেভিওয়েট মামলাগুলোর চাপে আসলে সবসময় নারীরা পিছিয়েই পড়বেন? তা ঠিক না। অনীহা থাকলে তাকে তা পানিশ করতে হবে, তার জন্য তাকে শাস্তি দিতে হবে। আর যেটা মঞ্জিল সাহেব বললেন, এরকম রাষ্ট্রের বহু জায়গায় আমরা অত সম্পদ বিনিয়োগ করি না। যেমন আমাদের এখানে তদন্তে বা ক্রাইম প্রিভেনশনে আমাদের অত ফান্ড দেওয়া হয় না, ওইটা তার জন্যে কিছু ঘাটতি আছে। কিন্তু আমার কথা হচ্ছে যে আমরা আমাদের অগ্রাধিকারটা ঠিক করে দেওয়া দরকার। বোঝা যাচ্ছে যে আমরা রাতারাতি কোনো বড় পরিবর্তন আনতে পারবো না। তো এখন এই যে মাগুরার কেসটাই খুব দ্রুত তদন্ত করে দ্রুত বিচারের আওতায় আনা যায়, এবং হয়তো এই কেসের জন্য ওই লোকাল ইনভেস্টিগেটরের জায়গায় যদি স্পেশালাইজড এজেন্সির কাউকে দিয়ে, অভিজ্ঞ কাউকে দিয়ে তদন্ত করানো যায় তাহলে ঠিকমতো তদন্ত হবে। সব কেস পারবো না। এবং আমি বললাম বিগত 15-20 বছরে যে সমস্ত সেন্সেশনাল কেস যেগুলো আছে সেখান থেকেও 2-4টা পিক আপ করা দরকার, নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির বন্দোবস্ত করা হোক উইদিন এ গিভেন পিরিয়ড। তাহলে এইটা একটা মেসেজ দেবে। সব কিছু আমি ধরতে যাব পারবো না। রাতারাতি ম্যাজিস্ট্রেটের সংখ্যা বাড়বে না, রাতারাতি আদালতের সংখ্যা বাড়বে না, রাতারাতি পুলিশের তার তদন্তের দক্ষতাও বাড়বে না। কিন্তু আমি কি করতে পারি যাতে করে আমরা লোকরা আশ্বস্ত হয়, এবং এটা তো আরেকটা সাইড আছে, আমাদের সামাজিক প্রতিরোধটাও আর কি, সেটাও দরকার আছে। আমি আগে যে প্রথমে বলেছি, রেপটা তো কোনো ওই সেন্সে প্রতিরোধযোগ্য অপরাধ না। আপনি জানবেন না কোথায় রেপ হতে যাচ্ছে। অতএব এটার কোনো প্রিভেন্টিভ রাস্তা নাই। আবার আইন শৃঙ্খলা বাহিনীর কিছু কিছু সদস্যকে আমরা দেখেছি যে ঘুষ দিয়ে বা আসলে নানানভাবে এক ধরনের বন্দোবস্ত করে এই ধরনের মামলাগুলোকে ধামাচাপা দেওয়ার ব্যবস্থা করা হয়। সেখানে ওই তত্ত্বাবধানকারী কর্মকর্তার দায়িত্ব আছে, এটা দেখার বিষয় আছে। এবং সেই জন্যেই এটা আমাদের এই যে কথাটাই আছে যে ইটার্নাল ভিজিলেন্স ইজ দ্য প্রাইস অফ লিবার্টি। এটা সবসময় ভিজিল্যান্ট থাকতে। ভিজিল্যান্ট কারা থাকবে? যারা রাইটস গ্রুপ আছে তারা থাকতে হবে, এবং যারা পুলিশ বাহিনীতে কাজ করেন তাদেরও দায়িত্ববোধ আছে আর কি, তারা রাষ্ট্রের কর্মচারী আর কি, তাদেরও এই দায়িত্ব আছে। তার ঠিক মতো তত্ত্বাবধান হচ্ছে কিনা এবং ঠিক মতো তাদের
প্রশিক্ষণ হয়েছে কি না এটা দেখা। তবে আমার কথা হচ্ছে যে আমি একটা ম্যানেজেবল জিনিসের মধ্যে থাকি। আমার যদি এইরকম 20-25টা কেস থাকে, 20-25টা কেসের পিছনে আমি দৌড়িয়ে কোনো লাভ হবে না। আমাকে ওই গোটা 5 বেছে নিতে হবে যেগুলো দিয়ে সিগন্যাল, ওই যে তনুর ঘটনাটা বললেন যে ইনফ্লুয়েন্সিয়াল লোকদের ব্যাপার ছিল, ওইটাকে ধরা হোক, ওই রকম আরও যদি একটা থাকে তাহলে একটা মেসেজ যাবে এবং এটা কিছুটা কমে আসবে। এবং এখন এই যে একটা অনেক সংখ্যায় হচ্ছে, আমি এর মধ্যে কোনো কনস্পিরেসি দেখি না, যদিও অনেকে কনস্পিরেসির কথা বলছেন। তো কনস্পিরেসি করে রেপ তো আর হয় না, আর প্রত্যেকটা ঘটনা দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গার আর কি। তো ওই কথাটার শাস্তিটা দিতে হবে, ভয়টা, এবং সেই ভয়টা যে পুলিশ অফিসার ঠিকমতো তদন্তটা না করবে, এগুলো বন্দোবস্ত আছে, কিন্তু বইতেই আছে, কোর্ট কমেন্ট রেজিস্টার থাকে একটা। যদি জাজ মনে করেন যে স্ট্রিকচার দিতে পারেন এবং সেই স্ট্রিকচার মোতাবেক তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া যায়, প্রয়োজনে ফৌজদারি মামলাও করা যায়। তো সেইগুলো আমরা যদি, আইন তো আছে, আমি যদি প্রয়োগ না করি, দৃঢ় না হই, দৃঢ়তা না থাকে, এবং সবচেয়ে বড় জিনিস আমি বলবো ওই যে রাজনৈতিক সদিচ্ছা নাই বলেই কিন্তু ওই তনু কেসটা হয়নি। এই যে সদিচ্ছার অভাব কিংবা আমাদের জবাবদিহিতার অভাব যেমন আছে, এটা জ্বলন্ত দৃষ্টান্ত। ওই তনু কেসটা সবাই জানে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতন এলাকায় আসলে ছাত্রীদেরকে হেনস্থা করা হচ্ছে এবং যিনি হেনস্থা করছেন তাকে ফুলের মালা পরিয়ে আবার বের করে নিয়ে আসারও সুযোগ আছে। তার মানে আসলে কি আমরা দেখতে পাই যে রাষ্ট্রের চাইতে কিংবা যারা ক্ষমতায় আছেন তাদের চাইতে সাধারণ মব যারা, তারা বেশি শক্তিশালী, সেটিও একটি বড় কারণ কিনা? আমি উত্তর নিব জিপেট ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে। আরো একটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জিপেট ইস্পাত নিবেদিত রাজকাহন দেখছেন, অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা দেখেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতন জায়গায় নারীদের উত্তক্ত করা হয়েছে এবং যিনি উত্তক্ত করেছেন তাকে ফুলের মালা পরিয়ে বের করেও নিয়ে আসা হয়েছে। তার মানে আসলে আইন শৃঙ্খলা বাহিনী কিংবা রাষ্ট্রে যাদের শাস্তি দেওয়ার বিধান রয়েছে তাদের চাইতেও কি এই ধরনের মব বা যারা এই ধরনের অন্যায় করছেন তাদের শক্তি বেশি? জি, এখানে আমি নর্মালি কিন্তু রাষ্ট্র থাকে শক্তিশালী আর অন্যগুলো রাষ্ট্রের চেয়ে কম শক্তিশালী, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে কিন্তু রাষ্ট্র দুর্বল, মব হলো শক্তিশালী। আপনি প্রত্যেকটা ঘটনা দেখেন, যে ঘটনাগুলো মব হয়েছে রাষ্ট্র সেখানে মাথা নিচু করে রেখেছে এবং যার ফলে এই ঘটনাগুলো ঘটছে। এবং আপনি এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা, ওড়না নিয়ে ঘটনা, সিগারেট খাওয়া নিয়ে, গেঞ্জি নিয়ে ঘটনা, এই ঘটনা কিন্তু আবার ইদানিংকালের, এগুলো কিন্তু এর আগে আমরা খুব কম দেখেছি। এবং ইদানিংকালে কেন? এখানে হলো রাষ্ট্রের পলিসির ব্যাপার। এখন ধরেন এখন আপনার খেলাফত আন্দোলনের স্লোগান আসছে, তা খেলাফত আন্দোলনের স্লোগান আসলে পরে কি হবে? তাহলে খেলাফতের যদি রাষ্ট্র প্রতিষ্ঠা হয় তাহলে সেক্ষেত্রে এই যে প্রশ্নগুলো আসছে নারী স্বাধীনতা অমুক অমুক, সেগুলো কীভাবে থাকবে? এগুলো একটা কন্ট্রাডিকশন। এবং তারা কিন্তু সমাজের বিভিন্ন জায়গায় এবং তাদেরকে কিন্তু নার্সিং করা হচ্ছে। অর্থাৎ যেহেতু আমি বলবো রাষ্ট্র যেহেতু অ্যাকশন নিচ্ছে না, তার মানে এটা নার্সিংয়ের পরে পরোক্ষভাবে নার্সিং, অথবা এই নার্সিংয়ের কারণে কিন্তু আপনার এই অবস্থাগুলো সামনে আরও খারাপ হবে। আপনি যতক্ষণ পর্যন্ত এই কথাগুলো বলতে না পারবেন যে যারা আজকে মব করছে, সেই মবের কারণে আপনি ধরেন এই যে ছেলেটা বা যে পরিবারটা আপনার এইখানে আপনার এই নারীকে ধর্ষণ করলো বা নির্যাতন করলো, সেখানে তো তার মব, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলের উপরে তো মব হওয়া উচিত ছিল। কই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা সমন্বয়ক আছেন তারা সেটা তো করেন নাই, তারা মব করছেন অন্য জায়গায়। গুলশানের এক বাড়িতে গেলেন, টাকা টোকা আছে কি, সেখানে মব করতে গেলেন এবং সেখানেও আমরা দেখলাম যে পুলিশ আর্মি যাওয়ার পরেও সুন্দর করে তাদেরকে আস্তে আস্তে সরাই করে দিল, সবাই মালামাল নিয়ে চলে যাচ্ছে, পরে মামলা হয়েছে। দিস ইজ নট এ মেসেজ। মেসেজটা ছিল ওই স্পটে ওদেরকে ধরবে, ওদেরকে পিটাবে, এটা হলো মেসেজ। কিন্তু সেটা কিন্তু করে নাই। আপনার কাছে আসি, তার মানে আসলে আইন শৃঙ্খলা বাহিনী কেন দাঁড়িয়ে দেখবে এ ধরনের ঘটনা? নারীর নির্যাতনের যখন কোনো ঘটনা একজন পুলিশ অফিসারকে জানানো হবে, তিনি সাথে সাথে কেন অ্যাকশন নিতে পারেন না? নিশ্চয়ই শৈথিল্য আছে, এটা তো স্বীকার করার মানে অস্বীকার করার উপায় নাই। আমার প্রশ্ন হচ্ছে যে এই ইদানিং যে একটা কথা হচ্ছে, আমার একটু রিজার্ভেশন আছে এই ব্যাপারে। এটা মব জাস্টিস বলে একটা কথা হচ্ছে, এটা কিন্তু পরস্পর বিপরীতমুখী শব্দ। ইংরেজিতে একটা শব্দই আছে অক্সিমরন, অর্থাৎ মানে ওয়ার্ডস পুট টুগেদার দ্যাট কন্ট্রাডিক্ট ইচ আদার। মব হচ্ছে উন্মত্ত জনতা, জাস্টিস হচ্ছে বিচার। না, এটা মব ভায়োলেন্স হবে, এটার সঙ্গে জাস্টিস শব্দটা যাবে না। মব জাস্টিস কথাটা দেখছি আমি বহু জায়গায়, এটা আমরা বারবারই প্রতিবাদ করছি। উন্মত্ত জনতা কোনো সময় বিচার করে না আর কি। তো এটা তো এখানে ওই আমি বলবো যে এই স্ট্রিক্ট অ্যাকশনের দরকার আছে। এবং তাহলে কি নির্দেশনা আসছে না যে ঘটনাগুলো বলা হলো আর কি এখানে, সেখানে আগেই অ্যাকশনের দরকার আছে এবং খুব কঠিন অ্যাকশনের দরকার আছে। এই গুলশানের ঘটনা যেটা, সেখানে 3 জন অ্যারেস্ট হয়েছে, ওখানে আসলে 25 জন অ্যারেস্ট হওয়া উচিত। এবং অন্যান্য জায়গায় যে ঘটনা হয়েছে আর যেগুলো যেখানে, সেখানে ডেমনস্ট্রেবল অ্যাকশন হওয়া উচিত। আমি যে কারো মাজার ভাঙা যাবে না এরকম, যদি কোনো ডিসপিউট থাকে, মাজার থাকবে কি না থাকবে সেটা কোর্ট ডিসাইড করুক বা অ্যাপ্রোপ্রিয়েট
প্রশাসনিক কর্তৃপক্ষ ডিসাইড করুক, কিন্তু লোকে আইন হাত তুলে নিলে হবে কি প্রবলেম হবে যে জিনিসটা আমি আইনত করতে পারছি না সেটা আইনের বাইরে করব, এই মেন্টালিটি এই প্রবণতা হলে কিন্তু এই সমাজ টেকা মুশকিল হয়ে যাবে, তখন কারো কোনো অথরিটি থাকবে আবার না। শুধু আইন দিয়েই যে আমরা সবকিছু পরিবর্তন করে ফেলবো সেটিও তো অনেকটাই অসম্ভব। না সেটা তো নিশ্চয়ই, কিন্তু আইন হাতে তুলে নেওয়ার এই যে প্রবণতা এটাকে গোড়াতেই এটাকে খুব স্ট্রংলি এটাকে থামাতে হবে। নিশ্চয়ই দায়িত্ববোধের প্রয়োজন আছে, মানবিক পরিবর্তনের প্রয়োজন আছে, মননশীলতার পরিবর্তনেরও তো নিঃসন্দেহে এখন আসলে যে অবস্থায় আমরা দাঁড়িয়ে আছি সেখান থেকে পরিবর্তনের প্রয়োজন আছে। এই পরিবর্তনগুলো আসলে আমরা কিভাবে করব? রাষ্ট্রীয়ভাবে আপনি শিক্ষা প্রতিষ্ঠানের কথা বলছিলেন, ধর্মীয় নানান কথা বলছিলেন, সবকিছু মিলিয়ে আসলে পরিবর্তনের উপায়টা কি? একটা হলো যেটা সবাই আলোচনা করেছিল যে রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে। এখন মব ভায়োলেন্স যেটা হয় যে যেখানে মেসেজটা হচ্ছে যখন রাজনৈতিক সদিচ্ছা নাই বা রাজনৈতিকভাবে এটা যারা দায়িত্বে আছেন, যারা ক্ষমতায় আছেন, তারা এটাকে উপেক্ষা করছে, অ্যালাউ করছে যে এখানে মব আসতে পারে, যা ইচ্ছা করতে পারে, একটা একেবারে অযৌক্তিক একটা অজুহাত যেটা কোনো ক্রমেই গ্রহণযোগ্য না, সেটা নিয়ে বলা হচ্ছে যে সিগারেট খাওয়া ভালো না, এখানে আক্রমণ করেছে, হেনস্থা করেছে, সেটা না দেখে বলছে যে এই ধরনের একটা বক্তব্য যখন দেয়, তখন আমি আবার যেটা বলছি যে মেসেজটা কি দেওয়া হচ্ছে, মেসেজটা দেওয়া হচ্ছে যে এখন যার যা শক্তি বা যে মনে করছে যে বর্তমানে যারা ক্ষমতায় আছে তারা আমাকে কোনো কিছু করবে না, আমার ক্ষমতা বেশি, আমার জোর বেশি, এই মেসেজটা যদি থাকে তাহলে এই ধরনের অবস্থা আমরা যতই চিৎকার করি আর বলি যে চেঞ্জ হতেই হবে, হবে না। আমাদের দেশে অনেক চেঞ্জ এসেছে, নারী আর পুরুষের বৈষম্য, সমতা। আমি গ্রামে গঞ্জে কাজ করছি, দেখি যে ও যে আগে যেটা ছিল শুধু পুত্র সন্তান চেত, এখন কিন্তু পুত্র সন্তান, নারী সন্তান উভয় ব্যাপারে তাদের কিন্তু আগের মতো ওই অবস্থান নাই। তো চেঞ্জ আসা সম্ভব যদি আমরা সবাই মিলে এই চেঞ্জটার জন্য কাজ করতে শুরু করি। কিন্তু এখানে সরকারেরও একটা বড় ভূমিকা আছে যে আমরা যারা সবাই মিলে এই টকশোর মাধ্যমে হোক, আমাদের নিজেদের কর্মক্ষেত্রের মাধ্যমে হোক, লেখালেখির মাধ্যমে হোক, কলম লেখার মাধ্যমে হোক, বিভিন্নভাবে সরকারকে সেটাকে গ্রহণ করতে হবে, এটাকে আপন করে নিতে হবে এবং এটার ব্যাপারে স্পষ্ট বক্তব্য ধারণা দিতে হবে। অ্যাসিড নিক্ষেপ যেভাবে বন্ধ করতে পারা গেছে, এখন তো আমরা দেখেছি যে অ্যাসিড যে নিক্ষেপের আসামিকে আবার বেলে ছেড়ে দেওয়া হয়েছে। তো এইগুলো তো মানে খুবই শক্ত অবস্থানে আসলে আমাদেরকে আসতে হবে, আমাদেরকে আসতে হবে, সরকারকে আসতে হবে অবস্থান, এবং সরকারকে এখন যে পলিসি আছে জোরজার মুল্লুক তার, এই পলিসি থেকে ফেরত আসতে হবে। মব ভায়োলেন্স করে আপনার উদ্দেশ্য বাস্তবায়ন করবে না, রাষ্ট্র তাকাই দেখবে, এই কালচার বন্ধ না করলে এই নির্যাতন সবগুলো বাড়তে থাকবে। আমি মনে করি আপনার ফিয়ার অফ অথরিটিটা থাকতে হবে না। নিশ্চয়ই আমরা আমাদের ধর্মগ্রন্থ যদি পড়ি আর কি, কোরআন শরীফেও ভয় না থাকলে কাজ হবে না, এবং অথরিটির ভয় যদি না থাকে তাহলে কিন্তু শৃঙ্খলা রাখা মুশকিল। অর্থাৎ যে অন্যায় করছে তাকে সেই দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে। নারী পুরুষ সবাই আসলে একসাথে এগিয়ে যাবে সেই প্রত্যাশা আমরা রাখতে চাই। খুশি কবির, নুরুল হুদা এবং অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ, অসংখ্য ধন্যবাদ আজকে রাজখানে সময় দেওয়ার জন্য। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি জি25 নিবেদিত রাজকাহন থেকে। ফিরবো আগামীকাল রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। টিভিসির সঙ্গেই থাকুন।